হে ইউ বোচানাক, স্ট্যান্ড আপ! হঠাৎ ধমকের সুরে ভেসে আসা কথাটা শুনে রিধি যেন আকাশ থেকে পড়ল। চোখ দুটো গোল গোল করে এদিক ওদিক তাকালো সে। এই মেয়ে তোমাকে বলছি। রিধি মনে মনে চরম অবাক হলো। তাকে বলছে মানে? তার নাক কি বোচা নাকি? লোকটার সাহস তো কম নয়। প্রফেসর হয়েছে বলে কি ক্লাসরুমের সবার সামনে যা খুশি তাই বলতে পারবে? আশ্চর্য! রিধির ভাবনার ছেদ ঘটিয়ে আবার সেই গমগমে গম্ভীর কণ্ঠস্বর ক্লাসরুমের দেয়ালে বাড়ি খেয়ে ফিরে এলো। হোয়াটস দ্য প্রবলেম? কান্ট ইউ হিয়ার মি? পুরো ক্লাসের সবকটা চোখ এখন রিধির দিকে। ভয়ে আড়ষ্টতায় রিধি কোনো মতে বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়ালো। ভয়ে গলা শুকিয়ে কাঠ। তোতলামো স্বরে বলল, আ আমাকে বলছেন স্যার? ওপাশ থেকে ড্যাসিং গম্ভীর চেহারার প্রফেসর ডক্টরের কণ্ঠস্বর আরো এক ধাপ চড়ে গেল। ইয়েস ইউ টেল মি দ্য ফর্মুলা আই ওয়াজ চিটিং জাস্ট নাও। রিধি এবার কাচুমাচু মুখ করে মাটির দিকে তাকিয়ে রইল। কি করে বলবে সে? এতক্ষণ তো তার মন ক্লাসের ব্ল্যাকবোর্ডে ছিল না। পাশে বসা জানের বান্ধবী সুমির সাথে অনর্গল ফিসফিস করে বকবক করে যাচ্ছিল। রিধিকে এভাবে মাথা নিচু করে চুপ করে থাকতে দেখে প্রফেসর সৌহার্দ্য চৌধুরী কপালে বিরক্তির ভাঁজ আরো চওড়া হলো। তীব্র এক ধমক দিয়ে বললেন, গেট আউট ফ্রম মাই ক্লাস। অপমানের রাগে আর লজ্জায় রিধির চোখের কোণ বেয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ল। পুরো ক্লাসের সামনে এই অপমান সে মেনে নিতে পারছেন না। কাঁপা হাতে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে চোখের জল আড়াল করতে করতে কোনো রকমে ক্লাসরুম থেকে প্রায় ছুটে বের হয়ে গেল সে। রিধি বেরিয়ে যেতেই সৌহার্দ্য বিরক্তির চরম সীমায় পৌঁছে বিড়বিড় করে বলল, এটা নাকি ডাক্তার হবে যার ক্লাসেই মনোযোগ নেই, স্টুপিড! দেশের সেরা কার্ডিওলজিস্ট ডাক্তার সৌহার্দ্য চৌধুরী সদ্য বিদেশ থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে দেশে ফিরেছে সে। এই মেডিকেল কলেজের প্রফেসর প্লাস কার্ডিওলজিস্ট হিসেবে জয়েন করেছে মাত্র এক সপ্তাহ হলো। সৌহার্দ্য দেখতে যেমন সুদর্শন তেমনই লম্বা চওড়া গঠন। সারাক্ষণ এক শান্ত গম্ভীর ভাব মুখে লেগে থাকে। কথা বলে ভীষণ মেপে এবং কম, কিন্তু কাজের বেলায় সে এক চুলও ছাড় দেওয়ার পাত্র নয়। প্রখ্যাত সারহান চৌধুরীও সায়েদা চৌধুরীর একমাত্র ছেলে সে। তার ব্যক্তিত্বের আলোয় পুরো মেডিকেল কলেজ যেমন মুগ্ধ, তেমনই তার কড়া মেজাজের ভয়ে ততষ্ট। অন্যপক্ষে রিদিতা খান রিধি এই মেডিকেল কলেজেরই প্রথম বর্ষের এক সাধারণ ছাত্রী। গায়ের রং শ্যামবর্ণ হলে কি হবে, চোখে মুখে এক অদ্ভুত মায়াবী টান আছে। উচ্চতায় কিছুটা খাটো বলে দেখতে ঠিক যেন একটা ছোট্ট মিষ্টি পুতুলের মতো। বাইরে থেকে রিধিকে চঞ্চল মনে হলেও তার জীবনের পেছনের গল্পটা ভীষণ বেদনার। মাত্র 15 বছর বয়সে এক দুর্ঘটনায় বাবা মাকে হারিয়ে এতিম হয়ে যায় সে। আশ্রয়হীন হওয়ার উপক্রম হলে বাবার এক পরম বন্ধুর ছেলের সাথে তড়িঘড়ি করে তার বিয়ে দেওয়া হয়। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাস, সেই নামমাত্র স্বামী বিয়ের পরপরই রিধির মুখের দিকে একবার না তাকিয়েই পাড়ি জমায় বিদেশে। গত 4টে বছর কেটে গেছে। নামমাত্র শ্বশুরবাড়িতে পড়ে আছে রিধি। কিন্তু যে মানুষটার নামের কবুল করেছে সে মানুষটা এই দীর্ঘ 4 বছরে সে একটি বারের জন্য রিধির কোনো খোঁজ নেয়নি। স্বামীহীন একাকিত্ব আর অবহেলা বুকে চেপেও রিধি স্বপ্ন দেখছে ডাক্তার হওয়ার। কিন্তু আজকের দিনের শুরুটা তার জীবনের চাকা কোন দিকে ঘুরিয়ে দেবে তা বোধহয় রিধির এখনো অজানা। দৌড়াতে দৌড়াতে এসে কলেজের মাঠের এক কোনায় জুবুথুবু হয়ে বসে পড়ল রিধি। বুকের ভেতর থেকে দলা পাকিয়ে আসা কান্নাটা আর চেপে রাখতে পারল না সে। দু হাতে মুখ ঢেকে ফুঁপিয়ে কেঁদে উঠল। পরক্ষণেই সুমি হন্তদন্ত হয়ে ছুটে এসে রিধিকে জড়িয়ে ধরল। ব্যাকুল গলায় বলল, আরে বোকা, কাঁদছিস কেন এইভাবে? ওই বেয়াদব প্রফেসরটা তো এমনি আস্ত একটা খাবিশ। তুই তো কাল প্রথম দিন আসিসনি। আসলে দেখতি কি অম্বি তম্বিটাই না দেখালো। সায়েম আর পৃথাকে তো কান ধরে দাঁড় করিয়ে রেখেছিল ক্লাসের মধ্যে। ভয়ে আজ ওরা কলেজে আসেনি। তোকে তো শুধু ক্লাস থেকে বের করে দিয়েছে। এত ভেঙে পড়ার কি আছে? রিধি কোনো উত্তর দিল না। ওড়নার কোনা দিয়ে চোখের পানিটা মুছে টলমল পায়ে উঠে দাঁড়ালো। সুমির দিকে তাকিয়ে একটা ম্লান হাসার চেষ্টা করে বলল, আমি যাই রে সুমি। আজ বাড়িতে অনেক কাজ ফেলে এসেছি। দেরি হলে ছোট মা খুব বকাবকি করবে।
সুমি বিরক্তিতে মুখ কুঁচকে বলল, আশ্চর্য রিদি, তুই কি ওই বাড়ির কাজের লোক নাকি রে? তোর সাথে এমন ব্যবহার করে কেন? কেন তোর শ্বশুর শাশুড়ি কিছু বলেন না? একটা দীর্ঘশ্বাস বাতাসে মিলিয়ে গেল হৃদির। আকাশের দিকে তাকিয়ে বলল, ওনাদের কোনো দোষ নেই রে সুমি। ওনারা অনেক ভালো মানুষ। ওনাদের জন্যই আজ আমি এইটুকু পড়াশোনা করার সুযোগ পেয়েছি। কিন্তু যৌথ পরিবারের থাকতে হলে তো অনেক কিছু মেনে নিতে হয়। কি অদ্ভুত কপাল দেখ আমার! যার সাথে বিয়ে হয়েছে তার চেহারাটা পর্যন্ত কোনোদিন চোখে দেখিনি। অথচ দিন-রাত শ্বশুরবাড়িতে শুনতে হয় বাড়ির বউয়ের নাকি এমন হতে হয়। একেই বলে পোড়া কপাল। সুমি স্তব্ধ হয়ে গেল। হৃদির মায়াবী মুখটার দিকে তাকিয়ে তার বুকটা হাহাকার করে উঠল। এমন একটা ফুটফুটে নিষ্পাপ মেয়ের ভাগ্যে এত কষ্ট কেন লিখেছে বিধাতা? সুমির মাঝে মাঝেই ইচ্ছে করে হৃদির ওই পলাতক জামাইটাকে খুঁজে বের করে কষে কয়েকটা থাপ্পড় মারতে, কিন্তু ভাবনার মাঝেই হৃদি তাকে বিদায় জানিয়ে চলে গেল। সুমি শুধু তাকিয়ে রইল ওর চলে যাওয়ার পথের দিকে। কলেজ থেকে ফিরে দম ফেলার ফুসরত পায়নি হৃদি। সংসারের সমস্ত কাজ গুছিয়ে রান্নাবান্না শেষ করে সবাইকে খাইয়ে দাইয়ে যখন সে নিজের ঘরে ফিরল তখন শরীর ক্লান্তিতে ভেঙে পড়েছে। বিছানায় গা এলিয়ে দিতেই কখন যেন চোখটা লেগে এসেছিল। হঠাৎ করেই ড্রয়িং রুম থেকে ভেসে আসা এক কর্কশ চড়া গলায় হৃদির ঘুমটা ভেঙে গেল। শ্বশুরের গলার আওয়াজ পেয়ে সে ধরপড় করে বিছানা ছেড়ে উঠল। ঘর থেকে দৌড়ে বের হয়ে সিঁড়ির কাছে আসতেই তার পায়ের পাতা দুটো যেন মেঝেতে জমে গেল। ড্রয়িং রুমের সোফায় পায়ের ওপর পা তুলে আয়েশ করে বসে আছে এক যুবক, আর কেউ নয় তাদের কলেজের সেই নতুন অহংকারী প্রফেসর সৌহার্দ্য। হৃদি অবাক চোখে দেখল তার শ্বশুর সারহান চৌধুরী, যাকে তীব্র গলায় ধমকাচ্ছেন, সে আর কেউ নয় এই সৌহার্দ্যই। অথচ লোকটা কেমন নির্বিকার, যেন এই ধমক এই চিৎকার তাকে স্পর্শই করছে না। পাশে বসে শাশুড়ি শাহেদা চৌধুরী পরম স্নেহে সৌহার্দ্যর পিঠে আর মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। বাড়ির বাকি সদস্যরা পাথরের মতো নীরব হয়ে দাঁড়িয়ে আছে। কি হলো, উত্তর দিচ্ছ না কেন? সারহান চৌধুরীর রাগে চোয়াল শক্ত হয়ে উঠল। আজ এক সপ্তাহ হলো দেশে এসেছে, অথচ বাড়ি ফিরলে আজ। তুমি কি ভুলে গেছো তোমার একটা বউ আছে? এই বাড়িতে কারোর প্রতি তোমার কোনো দায়িত্ব আছে? এতক্ষণে সৌহার্দ্য তার নীরবতা ভাঙল। চরম উদাসীন আর ঠান্ডা গলায় বলল, সবসময় তোমার ইচ্ছেগুলো আমার উপর চাপিয়ে দেওয়া বন্ধ করো বাবা। আমি এই বিয়ে মানি না। এই মেয়ে যদি এই বাড়িতে থাকে তবে ওকে আমার সামনে আসতে বারণ করবে। খুব শীঘ্রই আমি ডিভোর্সের কাজকর্ম শুরু করে দেব। কথাটা বলেই সে সোফা ছেড়ে উঠে সিঁড়ির দিকে হাঁটা ধরল। সৌহার্দ্যকে ওপরে আসতে দেখে হৃদি চট করে নিজের মাথার ওড়নাটা টেনে ঘোমটা দিয়ে রুমে ঢুকে গেল। দরজার আড়ালে দাঁড়িয়ে তার আর বুঝতে বাকি রইল না এই নাকগুচু বেয়াদব লোকটাই আসলে তার সেই স্বামী, যে তাকে বিয়ের পর ফেলে রেখে চলে গিয়েছিল এবং যার কোনো খোঁজ সে জানতো না। বিছানায় মুখ গুজে হু হু করে কেঁদে উঠল হৃদি। বুকের ভেতরটা চুরমার হয়ে যাচ্ছে তার। ভাগ্যের কি নির্মম পরিহাস! কলেজে যার কাছে অপমানিত হতে হলো সেই তার জীবনের অর্ধাঙ্গিনী হওয়ার দাবিদার। হৃদি খুব ভালো করে বুঝে গেল এই কঠিন হৃদয়ের মানুষটা তাকে কোনোদিনও নিজের করে মেনে নেবে না। পরদিন ভোর ৫টায় প্রতিদিনের অভ্যাস মতো হৃদি খুব ভোরে উঠে নামাজ শেষ করলো। সবার জন্য সকালের নাস্তা তৈরি করে সে ছাদে গেল গাছে পানি দিতে। ভোরের স্নিগ্ধ আলোয় গাছে গাছে পানি দিতে দিতে হঠাৎ তার চোখ পড়ল ছাদের এক কোণায়। কেউ একজন খালি পায়ে পুশ আপ করছে। ঘামে ভেজা চওড়া পিঠ আর পেশিবহুল শরীরটার দিকে ভালো করে লক্ষ্য করতে হৃদির চিনতে দেরি হলো না। ব্যক্তিটা আর কেউ নয়, সৌহার্দ্য। হৃদি ভয়ে ও সংকোচে তাড়াহুড়ো করে নিজের মাথার ঘোমটাটা আরো টেনে নিল, কোনো রকমে সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য। যেই না পা বাড়িয়েছে অমনি পিছন থেকে ভেসে আসলো এক গম্ভীর গমগমে কণ্ঠস্বর, এই ঘোমটাওয়ালি দের ব্যাটারি, দাঁড়াও। গমগমে পুরুষালী কণ্ঠের আচমকা আওয়াজটা কানে আসতেই হৃদির পা দুটো যেন মেঝেতে লেপ্টে গেল। বুকটা ধক করে উঠল তার। থমকে দাঁড়িয়ে পড়ল সে। সৌহার্দ্য এক পা করে এগিয়ে এসে হৃদির মুখোমুখি দাঁড়ালো, তবে বজায় রাখলো কিছুটা দূরত্ব। কপাল কুঁচকে তীক্ষ্ণ চোখে হৃদির আপাদমস্তক দেখে নিয়ে কিছুটা তাচ্ছিল্যের সুরে বলল, সার্ভেন্ট। ঘোমটার নিচে হৃদির ঠোঁটের কোণে একটা বিষাদময় ব্যথাতুর হাসি ফুটে উঠল। নিজের বিবাহিত জীবনের প্রথমবার
নিজের বৈধ স্বামীর মুখ থেকে পাওয়া প্রথম উপাধিটা। তবে কাজের লোক। বুকটা এক পলকের জন্য চাবুকের মতো কেঁপে উঠলেও সে নিজেকে সামলে নিল। এই প্রথম স্বামীর বাড়িতে স্বামীর মুখ থেকে কিছু তো শুনল। তাতে খুশি হওয়া উচিত নাকি ভাগ্যকে দোষ দিয়ে কাঁদা উচিত তা রিধি বুঝে উঠতে পারল না। সে নিষ্ক্রিয় নিঃশব্দে দাঁড়িয়ে রইল। নিজের প্রশ্নের কোনো উত্তর না পেয়ে সৌহার্দ্যর বিরক্তি আরো এক ধাপ বাড়ল। বেশ কিছুক্ষণ কপাল কুঁচকে তাকিয়ে থেকে সে খিটখিটে গলায় বলল, এই গার্ল, ডোন্ট ইউ নো হাউ টু টক? রিধি একটা শব্দ উচ্চারণ করল না। অহেতুক কথা বাড়িয়ে লাভ নেই, আর সে এই লোকের সাথে কথা বলতেও চায় না। তাই সে যখন চলে যেতে উদ্যত হলো, সৌহার্দ্য পেছন থেকে আবার ডেকে উঠল, এই ঘোমটাওয়ালি ডের ব্যাটারি, এক কাপ কফি নিয়ে এসো, উইদাউট সুগার। রিধি পেছনের দিকে না তাকিয়েই দুদিকে মাথা নেড়ে সাই দিয়ে দ্রুত পায়ে হাঁটা দিল। আর সৌহার্দ্য ওর যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল গভীর একজোড়া কুঁচকানো ভ্রু নিয়ে। মেয়েটার আচরণে কেমন যেন একটা অদ্ভুত রহস্য আছে। নিচে নামতেই ডাইনিং রুমের দিক থেকে রিমা চৌধুরীর চিৎকার ভেসে এলো। রিদিকে দেখেই তিনি খেকিয়ে উঠলেন, বারে নবাবজাদি, আজকে দেখছি সাপের 5 পা দেখেছো। তার জামাই তো গোনেও না, আসি মাত্রই ডিভোর্সের কাগজ ধরাই দিচ্ছে। তবুও এত তেল কেমনে আসে? রিমা চৌধুরী হলেন সারহান চৌধুরীর ছোট ভাই, সারবান চৌধুরীর স্ত্রী। ভীষণ খিটখিটে আর কুটিল স্বভাবের এই মহিলা। শুরু থেকে রিধি তাকে দু চোখে সহ্য করতে পারেন না। এতগুলো কটু কথার জবাবেও রিধি কোনো প্রত্যুত্তর করল না। প্রতিবাদ করার ভাষা সে হারিয়ে ফেলেছে বহু আগেই। এই বাড়িতে একটা জড়বস্তুর মতো কিংবা একটা অবৈতনিক কাজের মেয়ের মতো থাকাটাই এখন তার নিয়তি। একা একটা মেয়ে মানুষ এই সমাজের কিছু হায়নাদের কাছে নিরাপদ না বলেই মুখ বুজে পড়ে থাকে। সে চুপচাপ রান্নাঘরের কাজে ব্যস্ত হয়ে পড়ল। একটু পরেই বাড়ির সবাই একে একে ঘুম থেকে উঠে পড়বে। তার আগেই সব কাজ শেষ করতে হবে, নয়তো আজ মেডিকেল কলেজের ক্লাস মিস হয়ে যাবে। এই বাড়ির বড় বউ অর্থাৎ রিধির শাশুড়ি সায়েদা চৌধুরী বেশিরভাগ সময়ই অসুস্থ থাকেন। তীব্র ডায়াবেটিসের কারণে শরীরটা বেশ ভারী হয়ে গেছে, চলাফেরা করতে কষ্ট হয়। তাই তিনি সংসারের এই কাদা ছোড়াছুড়ির মধ্যে থাকেন না। আর সেই সুযোগেই পুরো বাড়ির ওপর রাজত্ব চালান রিমা চৌধুরী। রিধি যখন আপন মনে রুটি বেলছিল, ঠিক তখন রান্নাঘরে ঢুকলো সাথী। সাথী হলো রিমা বেগমের পুত্রবধূ আরহান চৌধুরীর স্ত্রী। তবে শাশুড়ির মতো সে কুটিল নয়, বরং অতি সাধারণ মধ্যবিত্ত ঘরের শান্ত মায়াবী একটা মেয়ে। রিধিকে সে নিজের আপন বোনের মতোই ভালোবাসে। সাথী মুখে একটা ম্লান হাসি টেনে বলল, আজকে একটু দেরি হয়ে গেল রে রিধি, সবাই উঠে পড়েছে প্রায়। তোর কতদূর হলো? চল, ভাজিটা আমি করে ফেলি। রুটি বেলতে বেলতেই রিধি আলতো হেসে বলল, এই তো ভাবি, প্রায় হয়ে গেছে। ভাজি আমি সকালে উঠেই করে রেখেছি, তুমি বাচ্চাদের দেখো, ওরা উঠছে। না রে, ঘুমাচ্ছে, সারা রাত একটুও ঘুমাতে দেয় নাই, খুব জ্বালিয়েছে, তাই তো আমারও উঠতে দেরি হয়ে গেল। তোহা আর জোহা সাথীর 1.5 বছরের দুটো যমজ কন্যা সন্তান। ওদের কথা মনে পড়তেই রিধির চোখ মুখে মাতৃত্বের এক অদ্ভুত মায়া ফুটে উঠল। সে মুচকি হেসে বলল, তুমি গিয়ে ওদের জন্য খাবার বানিয়ে নাও ভাবি, আমি এদিকটা সামলে নিচ্ছি। সাথী জোর করে রিধির হাত থেকে বেলনটা কেড়ে নিয়ে বলল, ধুর, তুই যা তো, টেবিলে নাস্তা দিয়ে আয়, বাকিগুলো আমি করে নিচ্ছি। আর তোর তো আবার কলেজ আছে, লেট হয়ে যাবে না? সাথীর জোরাজুরিতে রিধি আর না করতে পারল না। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সত্যিই অনেকটা দেরি হয়ে গেছে। নাস্তার প্লেটগুলো হাতে নিয়ে ডাইনিং টেবিলে আসার সময় রিধির বুকের ভেতরটা কেমন যেন দুরুদুরু করছিল। বুক চিরে একটা অজানা আশঙ্কা জাগছে, এই বুঝি আবার সৌহার্দ্যর সামনে পড়ে যায়। প্রবাদেই তো আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। প্লেটগুলো টেবিলে সাজিয়ে রেখে রিধি যেই না দ্রুত পায়ে চলে যেতে যাবে, অমনি পিছন থেকে সৌহার্দ্যর সেই গম্ভীর গমগমে কণ্ঠস্বর তীরের মতো এসে বিঁধল তার পিঠে, এই স্টুপিড ঘোমটাওয়ালি, তোমাকে বলেছিলাম না কফি দিতে। হঠাৎ এই মেঘ গম্ভীর আওয়াজে রিধি চমকে উঠল।
ভয়ে হাত পা ঠান্ডা হয়ে এলো তার। সে চটজলদি মাথার ঘোমটাটা টেনে মুখটা আরো আড়াল করে নিল। যে মানুষটা প্রথম দেখাতেই তাকে বাড়ির কাজের লোক ভেবে নিয়েছে, তার সামনে কোনোভাবেই সে নিজের পরিচয় প্রকাশ করতে চায় না। কিন্তু নিয়তি বড় নিষ্ঠুর। রিধি পাশ কেটে চলে যেতে নিলে সৌহার্দ্য চেয়ার ছেড়ে দাঁড়িয়ে রুক্ষ স্বরে বলল, "হেই, হোয়াটস ইউর প্রবলেম? হোয়াই আর নট ইউ স্পিকিং? আর ইউ মিউট?" রিধির ঠোঁট দুটো ভয়ে জমে বরফ হয়ে গেল। সে যদি এখন একটা শব্দও উচ্চারণ করে, আর সৌহার্দ্য যদি তার কণ্ঠ চিনে ফেলে, যদি জেনে যায় সে কাল ক্লাসে যে মেয়েটাকে সে এত অপমান করেছিল সেই তার ঘরের বউ, রিধি আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালো না। কোনো উত্তর না দিয়ে ঝড়ের বেগে পাশ কেটে চলে গেল। সৌহার্দ্য চরম বিরক্তিতে ভ্রু কুঁচকে দাঁড়িয়ে রইল। বিড়বিড় করে বলল, "মিউট মেবি, বোবা একটা মেয়েকে বাড়িতে রেখেছো নাকি?" নাস্তা আর খাওয়া-দাওয়ার পাট চুকাতে গিয়ে আজ অনেকটা লেট হয়ে গেছে। তাই তাড়াহুড়ো করে মেডিকেল কলেজের মেইন গেট দিয়ে ঢুকছিল রিধি। মাথা নিচু করে হাঁটার কারণে হুট করেই সামনে থাকা শক্তপোক্ত চওড়া একটা দেওয়ালের মতো শরীরের সাথে তার জোর ধাক্কা লাগলো। ভারসাম্য হারিয়ে রিধি যখন ছিটকে পড়ে যেতে নিচ্ছিল, ঠিক তখনই দুটি বলিষ্ঠ শক্ত হাত অতীব শক্তিতে তার কোমর জড়িয়ে ধরে পতন থেকে রক্ষা করল। ধক করে ওঠা বুকে রিধি যখন চোখ তুলে তাকালো, তার নিঃশ্বাস যেন আটকে গেল। সৌহার্দ্য কপাল কুঁচকে তীব্র চোখে তার দিকে তাকিয়ে আছে। সেই চেনা গম্ভীর গমগমে স্বরে সে বলে উঠল, "হেই ইউ লিটল ট্রাভেল কুইন, চোখ কোথায় রেখে হাঁটো?" কথাটা কানে যেতেই রিধির শ্যামবর্ণ মুখটা রাগে ও অপমানে লাল হয়ে উঠল। গত দুদিনের জমানো সব রাগ যেন বাঁধ ভেঙে উপচে পড়তে চাইল। এই লোকটা নিজেকে কি ভাবে? কাল থেকে কখনো বোচা না, কখনো ডেরব্যাটারি, আর এখন ট্রাভেল কুইন। এমনকি নিজের ঘরে নিজের স্ত্রীকে সার্ভেন্ট বানাতেও ঝাড় বাঁধেনি সেই নাক উঁচু বেয়াদব লোকটার ওপর রিধির আর কোনো নিয়ন্ত্রণ রইল না। সে দাঁতে দাঁত চেপে রাগী চোখে তাকিয়ে কিরমির করে বলে উঠল, "আপনি ট্রাভেল কুইন? নিজে দেখে হাঁটতে পারেন না?" সৌহার্দ্য কিছুক্ষণ অবাক হয়ে কপাল কুঁচকে তাকিয়ে রইল। চোখে মুখে বিরক্তি ফুটিয়ে গমগমে স্বরে বলল, "স্টুপিড, ওটা নট ট্রাভেল কুইন, ওটা ট্রাভেল কিং হবে। এই ভাঙা মাথা নিয়ে কে বলছে তোমাকে ডাক্তারি পড়তে?" সৌহার্দ্যর এমন ঠান্ডা মাথার তীব্র অপমানে রিধি এক মুহূর্তের জন্য লজ্জায় কুঁকড়ে গেল। নিজের ব্যাকরণগত ভুলটা বুঝতে পেরে রাগে চোখ মুখ খিচে বলল, "আপনাকে কেন বলতে হবে?" সৌহার্দ্য এবার সত্যিই প্রচুর বিরক্ত হলো। আর শান্ত নিয়মতান্ত্রিক জীবনে মুখে মুখে তর্ক করা বা বেশি কথা বলা মানুষ সে একদম সহ্য করতে পারে না। সে এবার বেশ কড়া আর রাগান্বিত স্বরে শাসন করার ভঙ্গিতে বলল, "স্টুপিড, শিক্ষক বাবার সমান হয়, মুখে মুখে তর্ক করবে না।" বলেই সে রিধির দিকে আরো এক পলকও না তাকিয়ে গটগট করে করিডোরের দিকে হেঁটে চলে গেল। ওর যাওয়ার পথের দিকে রিধি একদম আকাশ থেকে পড়ার মতো হাঁ করে তাকিয়ে রইল। মনে মনে ভাবলো, কি অদ্ভুত লোক রে বাবা, ভালো করে জামাই হয়ে উঠতে পারল না, তার আগেই সোজা বাবার আসনে চলে গেল। সে বিরক্তি আর ক্ষোভ নাক মুখে কুঁচকে বিড়বিড় করে বলল, "নাক উঁচু বেয়াদব একটা লোক! কি রে জানেমান, কি এত গভীর চিন্তা করছিস?" হঠাৎ সায়েম, পৃথা আর সুমি এসে রিধিকে চারপাশ থেকে জড়িয়ে ধরতেই রিধি তার ভাবনার জগৎ থেকে বাস্তবে ফিরে এলো। সায়েম পৃথার কাঁধে হাত রেখে রিধির মলিন মুখের দিকে তাকিয়ে প্রশ্নটা করছিল। রিধি একটা দীর্ঘশ্বাস ফেলে মন খারাপ করে বলল, "আমি আজকের অ্যাসাইনমেন্টটা করতে পারি নাই রে, কালকের একদম সময় পাইনি।" সুমি সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে রিধির হাতটা চেপে ধরে বলল, "কি আর করবি বল, তোর যা পরিস্থিতি, আমরা তো সবই জানি। এক কাজ করি চল, আজকের আমরা চারজন মিলেই স্যারের ঝাড়ি খাই। কপালে আজ নির্ঘাত ক্লাস থেকে বের হওয়া আর জিরো অ্যাটেন্ডেন্স আছে।" পৃথা ভয় পাওয়ার গলায় বলল, "ওই নতুন প্রফেসর যা স্ট্রিক্ট, আমাদের সহজে ছাড় দেবে বলে তো মনে হয় না।" সুমির কথার মাঝে সায়েম একটু বিজ্ঞের মতো মাথা নেড়ে ফোড়ন কাটল। "আরে বেটা, কেমন যেন সারাক্ষণ বউমারা বিধবাদের মতো মুখটা কালো করে রাখে।" সায়েমের মুখে সৌহার্দ্যর এমন নিখুঁত বর্ণনা শুনে রিধি না হেসে পারল না। তবে গলায় খাবারটা আটকে যাওয়ার মতো করে হালকা কেসে উঠল।
পৃথা সায়েমের মাথায় একটা গাঁট্টা মেরে বলল, আরে গাধা, ওটা বিধবা হবে না, ওটা বিপত্নিক হবে। পুরুষদের ক্ষেত্রে বিপত্নিক বলে। সায়েম মাথায় হাত দিয়ে ভাবার ঢং করে বলল, বাপরে বাপ, আমার মাথায় এত বড় বড় শুদ্ধ বাংলা শব্দ আসে না। চল তো ক্লাসে যাই, নয়তো কালকের মতো আবার কান ধরে দাঁড় করিয়ে রাখবে। চার বন্ধু মিলে হাসাহাসি আর টুকটাক কথা বলতে বলতে ক্লাসরুমের দিকে এগিয়ে গেল। এই বিষাক্ত দম বন্ধ করা দিনগুলোর মাঝে এই বন্ধুটাই হলো হৃদির বেঁচে থাকার একমাত্র রসদ, তার পরম শান্তির জায়গা। নিজের ব্যক্তিগত চেম্বারে বসে সৌহার্দ্য বেশ মনোযোগ দিয়ে একজন ক্রিটিক্যাল রোগীর কেস ফাইল স্টাডি করছিল। ঠিক তখনই দরজার ওপাশ থেকে একটা অতি পরিচিত চঞ্চল কণ্ঠস্বর ভেসে এলো, আসবো ব্রো? সৌহার্দ্য ফাইল থেকে চোখ না সরিয়েই সংক্ষিপ্ত উত্তর দিল, ইয়েস, কামিং। অনুমতি পেতেই এক যুবক ঘরে ঢুকে সৌহার্দ্যকে পেছন থেকে জড়িয়ে ধরল, উৎফুল্ল গলায় বলল, ব্রো, আই মিস ইউ সো মাচ। 4 বছর পর অবশেষে তুমি বাড়ি ফিরলা। সৌহার্দ্য আরবানকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে হালকা হেসে বলল, ইটস ওকে, তুই আগে বস। আরবান ভাইয়ের সামনের চেয়ারটা টেনে বসতে বসতে বলল, এই যে তুমি 1 সপ্তাহ ধরে বাড়ি আসোনি, এটা নিয়ে বড় আব্বু কিন্তু অনেক রাগারাগি করছে। সারবান চৌধুরীর ছোট্ট ছেলে আরবান চৌধুরী, সেও একই মেডিকেল কলেজে ইন্টার্ন ডাক্তার হিসেবে কর্মরত। সৌহার্দ্য ফাইলটা টেবিলের একপাশে সরিয়ে রেখে ছোট ভাইয়ের দিকে পূর্ণ মনোযোগ দিয়ে জিজ্ঞেস করলো, গতকাল থেকে তুই কোথায় ছিলি? তোকে তো বাড়িতে দেখলাম না। আরবান মাথা চুলকে কিছুটা আমতা আমতা করে বলল, ইয়ে মানে ব্রো, বন্ধুদের সাথে একটু হ্যাং আউটে গিয়েছিলাম। সৌহার্দ্য কিছু সময় ভাইয়ের অপরাধী আর অপ্রস্তুত মুখখানার দিকে তাকিয়ে রইল, তারপর বেশ গম্ভীর গলায় বলল, এই টাইমটা তোর ক্যারিয়ারের জন্য খুব গুরুত্বপূর্ণ আরবান। এখন এইসবে সময় নষ্ট না করাই বেটার, আই থিংক। আরবান ভাইয়ের সিরিয়াস চেহারার দিকে তাকিয়ে হালকা হেসে মাথা নাড়ল, ওকে ব্রো, আর হবে না। হঠাৎ কিছু একটা মনে পড়তেই সে উচ্ছ্বসিত হয়ে বলল, আচ্ছা ব্রো, তুমি জানো আমাদের রিধুও কিন্তু এবার এখানে অ্যাডমিশন নিয়েছে। তুমি বোধহয় ওর আরবানের কথা শেষ হওয়ার আগেই সৌহার্দ্যর জোড়া ভ্রু কুঁচকে গেল। সে অত্যন্ত নিষ্ক্রিয় গলায় প্রশ্ন করল, হু ইজ রিধু? আরবান এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। সে বুঝতে পারল তার এই কাঠখোট্টা ভাইটি এখনো নিজের বিবাহিত স্ত্রীর নাম পর্যন্ত জানে না। আরবান হৃদিকে নিজের ছোট বোনের মতো ভালোবাসে, আগলে রাখে। সে তাড়াহুড়ো করে সৌহার্দ্যর ভুলটা ভাঙাতে চাইল, আরে ব্রো, রিধু মানে তোমার বউ রি। কিন্তু বাক্যটি সম্পূর্ণ করার সুযোগ আর আরবান পেল না। তার আগেই সৌহার্দ্য গমগমে বরফ শীতল কণ্ঠস্বর পুরো চেম্বারে প্রতিধ্বনিত হয়ে উঠল, আই এম নট ইন্টারেস্টেড ইন হার। কথাটা ছুড়ে দিয়েই সৌহার্দ্য আবার স্টাডি ফাইলের পাতায় ডুবে গেল। কালি কালো কলমটা ওর আঙুলে ঘুরছে, চোখ আটকে আছে হাটের জটিল ভাস্কুলার ডায়াগ্রামে। ভাইয়ের গলার বরফ ঠান্ডা নির্লিপ্ততা শুনে আরবান ঢোক গিলল। ও সৌহার্দ্যকে চেনে। একবার না বললে দুনিয়া পাল্টে গেলেও সিদ্ধান্ত পাল্টায় না মানুষটার। তাই আর একটা শব্দও না বাড়িয়ে মাথা নিচু করে বেরিয়ে গেল। দরজা ক্লিক করে বন্ধ হতেই সৌহার্দ্য 1 সেকেন্ডের জন্য মাথা তুলল, দরজার ওপাশে তাকিয়ে কি যেন ভাবলো, তারপর আবার ঝুঁকে পড়ল ফাইলের ওপর। আজ রাতে একটা এমার্জেন্সি ওটি, রোগীর হার্টের মেইন আর্টারি ফেটে যাচ্ছে। একটা ভুল মানেই সব শেষ। কলমের খসখস শব্দটাই এখন ঘরের একমাত্র আওয়াজ। অন্যদিকে কলেজের বারান্দা, ক্লাস শেষ হতেই বন্ধুদের আড্ডায় মেতেছে রিধি, সুমি, সায়েম আর প্রীতা। সৌহার্দ্য ক্লাসে না আসায় যেন হাঁপ ছেড়ে বাঁচল সবাই। সুমি দীর্ঘশ্বাস ফেলে বলল, যাক বাবা, বাঁচা গেল। ওই খটাস প্রফেসরটা ক্লাস ছিল না আজ। সায়েম চশমাটা নাকের ওপর ঠেলে ফোড়ন কাটলো, আমার মনে হয় বেটা রোজ বউয়ের সাথে ঝগড়া করে আসে, তাই মেজাজটা সবসময় তেতো। পৃথা আর সুমি হেসে গড়িয়ে পড়ল। রিধি চুপ, ওর ঠোঁটে হাসি নেই। সৌহার্দ্যের নাম শুনলেই বুকের ভেতরটা কেমন মুচড়ে ওঠে। বলার মতো কিছু নেই, কি বা থাকতে পারে? নামমাত্র স্বামী তার, সেটাও হয়তো আর কিছুদিন।
পৃথা হঠাৎ গলা নামিয়ে একটু লজ্জা পেয়ে বলল, আরে না বেটা, একদম পিওর সিঙ্গেল। তিন জোড়া চোখ একসাথে পৃথার দিকে। পৃথা থতমতকে আমতা আমতা করলো। আরে ওভাবে তাকাচ্ছিস কেন? বেটা যা হ্যান্ডসাম। প্রথম দিন একটু ক্রাশ খেয়েছিলাম, তাই উইকিপিডিয়া চেক করেছিলাম আর কি। উইকিপিডিয়া শব্দটা হৃদির কানে ছুরির মতো বিঁধল। বুকের ভেতরটা ভার হয়ে এলো। মনে মনে বলল, কেন কষ্ট পাচ্ছি আমি? ওই লোক তো আমাকে চায় না। না চাওয়া মানুষটার জন্য কষ্ট পাওয়াটাই কি নিয়ম? বলেই একটা তাচ্ছিল্যপূর্ণ হাসি দিল। ওর ভাবনার মাঝে সুমি হৃদির পিঠে আলতো চাপড় দিল। কোথায় হারিয়ে গেলি? চল ফুচকা খাবো। হাত ধরে টানতে টানতে নিয়ে গেল। কলেজ গেটের সামনে তেঁতুল গোলার টক ঝাঁঝালো গন্ধ। প্লাস্টিকের টুলে বসে চারজন ফুচকা মুখে পুড়তে পুড়তে গল্পে মশগুল। হঠাৎ পেছন থেকে বজ্রের মতো গমগমে কণ্ঠে, এই ইউ চার চোখ, কাম হেয়ার। চারজন চমকে ঘাড় ঘোরালো। রোদের ঝলসানো আলোয় সৌহার্দ্য দাঁড়িয়ে। কালো শার্ট, কালো ফর্মাল প্যান্ট, শার্ট ইন করা, হাতা কনুই পর্যন্ত গোটানো, চোখে কালো সানগ্লাস, এক হাত প্যান্টের পকেটে, ফর্সা মুখটা ঘামে চিকচিক করছে, চোয়াল শক্ত। সায়েমের গলা শুকিয়ে গেল। আ আমাকে স্যার। সৌহার্দ্য ভ্রু কুঁচকে বিরক্তি ঝরালো। ইয়েস, তুমি ছাড়া এখানে চার চোখ আর কেউ আছে? হৃদি নাক মুখ কুঁচকে মুখ ঘুরিয়ে নিল। মনে বিড়বিড় করলো, বেয়াদব অহংকারী লোক। মানুষের নাম ধরে ডাকলে তার জাত চলে যায় নাকি? সায়েম আমতা আমতা করে এগিয়ে গেল। কিছু বলবেন স্যার? তো কিছু না বললে কি? তোমার সুন্দর চেহারা দেখার জন্য ডাকছি। সৌহার্দ্যর গলায় খোঁচা। তারপর একটা মোটা ফাইল সায়েমের দিকে বাড়িয়ে দিল। এটা নাও। অফিস রুমে ডাক্তার সুজন হালদার আছে, ওকে দিবে। বলবে সৌহার্দ্য স্যার দিয়েছে। গো অ্যাহেড। সায়েম দৌড় দিতেই সৌহার্দ্যর চোখ গেল হৃদির ওপর। ঠোঁটে লেগে থাকা তেঁতুল দেখে বিরক্তিতে কপাল কুঁচকে গেল। ইউ বোচা নাক, এসব খাচ্ছ কেন? আনহেলদি ফুড পয়জিং হবে। হৃদির মাথায় আগুন জ্বলে উঠল। তেড়ে গিয়ে বলল, আপনার সমস্যা কি? আমি কি খাবো সেটা আপনি ঠিক করে দিবেন নাকি? এই রুড গার্ল, হ্যাভেন্ট ইউ লার্ন এনিথিং এক্সেপ্ট আর্গিউং ব্যাক? সৌহার্দ্যর গলাও চড়ে গেল। হৃদি পাল্টা কিছু বলতে যাবে তার আগেই সৌহার্দ্য একবার ওকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখে নিয়ে বলল, স্টুপিড, বলে হনহন করে হেঁটে চলে গেল। কালো শার্টের পিঠটা রোদে জ্বলছিল। সৌহার্দ্য মিলিয়ে যেতেই হৃদি দাঁতে দাঁত চেপে বিড়বিড় করলো, ইংরেজদের বাচ্চা। ঘরের বউয়ের খবর নেই, বাইরে মেয়েদের নিয়ে চুলকানি, লুচ্চা ডাক্তার। সুমি হৃদির পিঠে হাত রাখলো। হৃদি, এই ডাক্তার তোর পিছনে পড়ে আছে কেন রে? পৃথা আঙুল দাঁতে ঠেকিয়ে বলল, আসলেই তো। আমাদের কিছু বলল না। তোকেই কেন বললো? ডাল মে কুছ কালা হ্যায়। হৃদি ওদের ভাবনার মাঝেই ব্যাগ কাঁধে ঝুলিয়ে বলল, তোরা ভাবতে থাক, আমার লেট হয়ে যাচ্ছে, আমি গেলাম ভাই। আর পেছনে না তাকিয়ে হাঁটা দিল। বিকেল গড়িয়ে সন্ধ্যা। হৃদি যখন বাড়ি ঢুকলো পুরো বাড়ি নিঝুম। সবাই খেয়ে দিয়ে হয়তো ঘুম দিয়েছে। হৃদি পা টিপে টিপে হাঁটলো। ছোট মার সামনে পড়তে চায় না। সামনে পড়লে মহিলার ভাঙা রেকর্ড চালু হয়ে যাবে। ঘরে ঢুকে ব্যাগটা ছুঁড়ে বিছানায় গায়ে এলিয়ে দিতেই চোখ লেগে আসছিল। এমন সময় হঠাৎ দরজায় টোকা। ওড়নাটা কোনো মতে গায়ে জড়িয়ে দরজা খুলতেই দেখলো শাশুড়ি সায়েদা চৌধুরী দরজার সামনে দাঁড়িয়ে, চোখে দুশ্চিন্তার ছায়া। আসুন আম্মু। হৃদি মৃদু হাসলো। সায়েদা চৌধুরী মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, এত দেরি হলো কেন আম্মা? টেনশন হচ্ছিল? ফোনও বন্ধ, কোথায় ছিলি? হৃদি সায়েদা চৌধুরীকে জড়িয়ে ধরল। ওনার উদ্বিগ্ন চেহারা দেখে একটু হেসে বলল, আম্মু সুমিদের সাথে ছিলাম। চল খেয়ে নিবি, সারাদিন কাজ আর পড়া, ঠিক মতো খাওয়া দাওয়া করতে হয় না। সায়েদা চৌধুরীর গলায় অভিমান মিশিয়ে বলল, সত্যি আম্মু খিদে নেই, ফুচকা চটপটি খেয়েছি। সায়েদা চৌধুরী আর কথা না বাড়িয়ে হৃদির মাথাটা নিজের কোলে টেনে নিলেন। চুলে বিলি কাটতে কাটতে ধীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, বাবুর সাথে কথা হয়নি? হৃদি নাক মুখ কুঁচকে ফেললো। মনে মনে বলল, বুইড়া একটা পেকে ঝুনা হয়ে গেছে, সে কিনা বাবু। মনের কথা মনে চেপে শান্ত গলায় বলল, থাক না আম্মু ওসব কথা। উনি যখন আমাকে চান না, জোর করে কি হবে? জোর করে কি সংসার হয়? সায়েদা চৌধুরী আর কিছু বললেন না। কি বা বলবে? নিজের ছেলেকে তিনি চেনে। দুনিয়া উল্টে গেলেও নিজের সিদ্ধান্ত থেকে সরবে না। নিজের মেয়ে নেই, হৃদিকে পেয়ে মেয়ের অভাব পূরণ হয়েছে।
কিন্তু মেয়েটাকে একটু সুখ শান্তি দিতে পারছেন না। শেষ পর্যন্ত মেয়েটাকে নিজের কাছে রাখতে পারবে কিনা এই ভয়ে থাকেন তিনি। মায়ের মনও বোঝেন, অনেক কিছু চোখে দেখিয়েও না দেখার ভান করে থাকে। কি করার আছে, যৌথ পরিবারে অনেক কিছু মুখ বুজে সহ্য করতে হয়, না হলে ভাঙন ধরে। রাত ২টা, দেয়াল ঘড়ি কাঁটা টিকটিক করছে। রিধি সোফায় বসে ঢুলছে। আরবান বলে গেছে সৌহার্দ্য ইমার্জেন্সি ওটি আছে, ফিরতে দেরি হবে। ডুপ্লিকেট চাবিও নিতে ভুলে গেছে। ফোন করে বলে দিচ্ছে কেউ যেন জেগে থাকে। চোখ বন্ধ করে সোফায় গা এলিয়ে দিতেই কলিং বেলের শব্দ ধড়ফড় করে ওঠে। ওড়নাটা মাথায় টেনে দরজা খুলল রিধি। সামনে সৌহার্দ্য। এলোমেলো চুল, চোখ দুটো লাল রক্ত জবার মতো। কালো শার্ট ঘামে ভিজে শরীরের সাথে লেপ্টে আছে। এক হাতে অ্যাপ্রন, অন্য হাতে ফোন। ফোনে কারোর সাথে রাগী গলায় কথা বলছে। রিধির দিকে এক পলক তাকিয়েই পাশ কেটে ভেতরে ঢুকে সোফায় শরীর এলিয়ে দিল। অ্যাপ্রনটা ছুঁড়ে ফেলল পাশে। ক্লান্তিতে চোখ বন্ধ হয়ে আসছে। রিধি রান্নাঘরের দিকে পা বাড়াতেই ভেসে এলো সৌহার্দ্যর শান্ত গম্ভীর কণ্ঠস্বর। এই, মিউট, ডের ব্যাটারি, এক গ্লাস ঠান্ডা পানি দাও, ফাস্ট। রিধির রাগ উঠলেও মানুষটার ক্লান্ত মুখটা দেখে রাগ গিলে ফেললো। ফ্রিজ থেকে বরফ ঠান্ডা পানি ঢেলে গ্লাসটা সেন্টার টেবিলে রাখলো। সৌহার্দ্য ভ্রু কুঁচকে তাকালো। রিধি চলে যেতে নিতেই পেছন থেকে ভেসে আসলো ঠান্ডা গলার স্বর। এই বাড়ির সবার সম্পর্কে জানো? রিধি বুঝলো না হঠাৎ এমন প্রশ্ন কেন, তবুও মাথা উপর নিচ নাড়ল। সৌহার্দ্য সোজা হয়ে বসলো, গলা খাকরি দিয়ে বলল, এই বাড়ির মেজো ছেলে মানে সৌহার্দ্য চৌধুরীর বউকে চেনো? রিধি ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। নিজের সম্পর্কে নিজেকেই জিজ্ঞেস করেছে লোকটা। কৌতূহল চেপে রাখতে পারল না, দ্রুত উপর নিচে মাথা নাড়ল। মানে হ্যাঁ, চিনি। সৌহার্দ্য কিছুক্ষণ ওর দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। তারপর ধীরে খুব শান্ত গলায় জিজ্ঞেস করলো, নাম কি ওটার? রিধির ভেতরটা তেতো হয়ে গেল। নিজের বউয়ের নামটাও পর্যন্ত জানে না এই লোক। মুখ দিয়ে বেরিয়ে আসতে চাইলো, বেয়াদব হাওয়াত্তা লোক, নিজের বউয়ের নাম জানিস না? এই মোটা মাথা নিয়ে তোকে কে ডাক্তার বানালো? কিন্তু নিজের মনের কথাটা গিলে নিল। সৌহার্দ্য এতক্ষণ ধরে উত্তরের আশায় ভ্রু কুঁচকে ওর দিকে তাকিয়েছিল। হঠাৎ কিছু মনে পড়তেই ধমকে উঠল, ডের ব্যাটারি, মিউট, গো অ্যাওয়ে ফ্রম মাই সাইড। বজ্রের মতো ধমকে রিধি কেঁপে উঠল। রাগে দুঃখে বিড়বিড় করে বলল, হাওয়াত্তা বেটা, জীবনে বউয়ের ভালোবাসা পাবি না, কাছে গেলে জায়গা মতো লাথি খাবি, বেয়াদব লোক একটা। বলেই দুপ দাপ পা ফেলে নিজের রুমের উদ্দেশ্যে চলে গেল। সৌহার্দ্য রিধির যাওয়ার দিকে তাকিয়ে নিজের মনেই বিড়বিড় করলো, এটা রিয়েল মিউট তো? সকালের মিষ্টি রোদের আভাস জানালার ফাঁক গলে ঘরে এসে পড়েছে। সাথে যোগ হয়েছে পাখির কিচিরমিচির এক অপূর্ব সুর। এই স্নিগ্ধ আলো আর কোলাহলে রিধির ঘুমের ঘোরটা একটু হালকা হলো। আধবোজা চোখেই হাত বাড়িয়ে বালিশের পাশ থেকে মোবাইলটা টেনে নিল সে। স্ক্রিনের দিকে তাকাতেই তার কপালে ভাঁজ পড়ে গেল। ৭টা বেজে গেছে। ধুর, নামাজটাও মিস হয়ে গেল। রাতে দেরি করে ঘুমানোর মাসুল যে এভাবে গুনতে হবে তা কে জানতো। বিছানা ছেড়ে তাড়াহুড়ো করে উঠে শরীরে ওড়নাটা কোনোমতে জড়িয়ে রিধি রান্নাঘরের দিকে পা বাড়ালো। বুকটা ধকপক করছে। রিমা চৌধুরী এখন কি বলবে ভাবতে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। রান্নাঘরে পা রাখতেই মশলার ঝাঁঝালো গন্ধে চারপাশ ভরে গেছে। সাথী একাগ্র মনে মাংস কষাচ্ছে। পাশের পিঁড়িতে বসে আমেনা, এ বাড়ির কাজের খালা, যে এতদিন গ্রামে ছিল, পরম মমতায় মশলা বাটছে। আর রিমা চৌধুরী নিপুণ হাতে আমেনাকে বুঝিয়ে দিচ্ছেন দুপুরের মেনুর খুঁটিনাটি। রিধি রান্নাঘরের দরজায় এসে জড়সড় হয়ে দাঁড়ালো। অপরাধীর মতো হাত কচলাতে কচলাতে আমতা আমতা করে বলল, রাতে ঘুমাতে একটু দেরি হয়ে গিয়েছিল তো, তাই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল ছোট মা। রিধি ভেবেছিল হয়তো বরাবরের মতো বকাঝকা শুনতে হবে, কিন্তু রিমা চৌধুরী তাকে অবাক করে দিয়ে শুধু একটু বিরক্তির স্বরে বললেন, কলেজে যাওয়ার আগে দুপুরের রান্নাটা যেন সেরে যাস। কথাটুকু বলেই তিনি দ্রুত পায়ে সেখান থেকে চলে গেলেন। রিমা চৌধুরী চলে যেতেই পরিবেশটা যেন একটু হালকা হয়ে এলো। সাথী এতক্ষণ চুপচাপ ছিল, এবার সুযোগ বুঝে রিধির দিকে তাকিয়ে বাঁকা হেসে দুষ্টুমির সুরে বলল, কি রে ননদিনী, আর কতদিন এভাবে ঘোমটার আড়ালে রাত জেগে জামাইয়ের সেবা করে যাবি? আরহানের কোনো বোন নেই, তাই রিধিকে সে আপন বোনের মতো আগলে রাখে। সেই সুবাদে সাথীও রিধিকে ভালোবাসার জায়গা থেকে ননদিনী বলে ডাকে। সাথীর মুখে এমন কথা শুনে রিধি মুখটা ভেঙচি কেটে বলল,
আমার বয়েই গেছে তোমার ওই বেয়াদব দেবরের সেবা করতে। কথাটা বলেই সে সাথীকে রান্নায় সাহায্য করতে চেয়ে বলল, আমাকে দাও ভাবি, বাকিটা আমি করে দিচ্ছি। তুমি বরং টেবিলে খাবার সাজিয়ে দাও। সাথী হেসে বারণ করে দিয়ে বলল, তুই বরং দুপুরের রান্নায় বাকি কাজটুকু একটু গুছিয়ে নে। নাস্তা প্রায় শেষ, আমি ওদিকে সাজিয়ে দিচ্ছি। সাথী ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গেল। বাড়ির বড়রা ততক্ষণে টেবিলে এসে বসে পড়েছেন। দিদি দুই চুলায় রান্না চাপিয়ে দিয়ে আমেনার খালার ওপর নজর রাখার দায়িত্ব সঁপে দিয়ে ডাইনিং এর দিকে ছুটল। এত মানুষের খাওয়া দাওয়া সব গুছিয়ে পরিবেশন করতে সাথী একা হিমশিম খেয়ে যাবে। হয়তো বাচ্চারাই এতক্ষণে ঘুম থেকে উঠে পড়েছে। ঠিক সেই মুহূর্তেই সিঁড়ির দিক থেকে হাসিখুশি গলায় আওয়াজ শোনা গেল। আরান তার দুই মেয়েকে দুপাশে বগল দাবা করে নিচে নিয়ে নামছে। ঠিক তার পিছু পিছুই নামছে আরবান। রিধি পরিস্থিতি বুঝে দ্রুত এগিয়ে গেল এবং আরহানের কোল থেকে জোয়াকে আলতো করে নিজের কোলে তুলে নিল। আরহান মুচকি হেসে তোহাকে সাথীর কোলে তুলে দিয়ে নিজে নাস্তার টেবিলে বসলো। সাথী আর রিধি বাচ্চা দুটোকে কোলে নিয়ে সবাইকে এটা সেটা এগিয়ে দিচ্ছে। আরহানকে খুব তাড়াহুড়ো করে খেতে দেখে রিধি এগিয়ে গিয়ে পাতে মাংস তুলে দিতে দিতে বলল, ভাইয়া আস্তে ধীরে খাও তো, এত তাড়াহুড়ো করছো কেন? আরহান খেতে খেতে বলল, বনু আজ জরুরি একটা মিটিং আছে রে, তাড়াতাড়ি যেতে হবে, ক্লায়েন্ট অপেক্ষা করছে। এদিকে জোয়া রিধির কোল থেকে লাফিয়ে ঝাঁপিয়ে বাবার কাছে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। আরহান সেদিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললো। কি করবে? কাজের চাপে বউ বাচ্চাগুলোকে সময় দিতে পারে না। সকালে বের হয়, রাত 12টায় বাড়ি ফিরতে হয়। এত বড় ব্যবসা পুরোটা তাকে একা সামলাতে হচ্ছে। দুই ভাই যে পেশা বেছে নিয়েছে তাতেই তাদের দম ফেলার ফুরসত নেই। তবুও সৌহার্দ্য দেশে আসার পর থেকে টুকিটাকি হেল্প করার চেষ্টা করে। আর আরবান সময় পেলে আড্ডা দিতে ব্যস্ত। ওদের কথাবার্তার মাঝে সারান চৌধুরী স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, তোমার ছেলে কোথায়? বাড়ি ফিরেছে? সায়েদা চৌধুরী কিছু বলবে তার আগে রিধি মিনমিন করে বলল, আব্বু উনি রাতে দেরি করে ফিরেছেন, মনে হয় ঘুমাচ্ছেন। সারহান চৌধুরী কিছু বলবেন তার আগেই সিঁড়ির দিকে ধূপধাপ পায়ের শব্দে সবার চোখ সেদিকে ঘুরে গেল। সৌহার্দ্য নামছে, ঘুম ঘুম চোখে, এলোমেলো চুল, পরনে কালো টি শার্ট, ফোনে কিছু টাইপ করছে, মুখটা পাথরের মতো গম্ভীর। রিধি এক পলক তাকিয়ে দ্রুত মাথার ঘোমটা টেনে নিল, রান্নাঘরের দিকে এগিয়ে গেল। এই লোকের আশেপাশে থাকলে বুকের ভিতর কেমন তোলপাড় করে। সৌহার্দ্য এসে চেয়ার টেনে বসতেই সারহান চৌধুরী গম্ভীর কণ্ঠে বললেন, তোমার সাথে আমার কথা আছে। সৌহার্দ্য প্লেটে নাস্তা নিতে নিতে শান্ত গলায় বলল, বলো। সারহান চৌধুরী ছেলের প্রতি ভীষণ বিরক্ত। জন্মের পর থেকে এই ছেলে মুখটা পেঁচার মতো করে রাখে, আর কথার মাঝে রসকস বলতে কিছুই নেই। মাঝে মাঝে তিনি ভাবেন ডাক্তারের কথা শুনে ছেলের মুখে মধু না দিয়ে চরম ভুল করেছে। যার মাসুল গুনছেন এখন। তিনি নিজেকে স্বাভাবিক করে বললেন, রিদিতার ব্যাপারে কিছু ভেবেছো? সৌহার্দ্য বাবার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে গমগমে স্বরে বলল, কে রিদিতা? আর আমি কি ভাববো ওটার ব্যাপারে? এক সেকেন্ডের জন্য সবাই স্তব্ধ হয়ে গেল। এই ছেলে নিজের বউয়ের নাম পর্যন্ত জানে না। আদেও এমন মানুষ আছে যে নিজের বউয়ের নাম জানে না? সারান চৌধুরী রাগে গিজগিজ করতে করতে বললেন, অসভ্য ছেলে, তোমার বউ রিদিতা, তার কথাই বলছি আমি। সৌহার্দ্য একটু নড়েচড়ে বসে খুব ছোট করে বলল, ও, যেন কারোর নাম মনে পড়েছে মাত্র। ছেলের এমন উদাসীন ছোট শব্দে তিনি আরো রেগে গেলেন। তিত্তিরিয়ে বললেন, কি সিদ্ধান্ত নিল ওর ব্যাপারে? তুমি কি ওকে ডিভোর্স দিতে চাচ্ছ? ডিভোর্স শব্দটা কানে যেতেই হৃদির বুকটা কেমন যেন কেঁপে উঠল। এতক্ষণ রান্নাঘরের দরজার পাশেই দাঁড়িয়ে ওদের কথাগুলো শুনছিল। না চাইতেও অবাধ্য চোখগুলো থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। শেষ পর্যন্ত ডিভোর্সি মেয়ের তকমা পেতে হবে ভাবতেই কেমন অজানা কষ্টে বুক চেপে ধরল। এদিকে সৌহার্দ্য নির্বাক হয়ে খাচ্ছে, যেন বাবার কথাটা তার কান পর্যন্ত যায়নি। সারান চৌধুরী ধৈর্যের বাঁধ ভেঙে গেল। উনি চেঁচিয়ে বললেন, কি সমস্যা তোমার? কথা কানে যাচ্ছে না? উত্তর দিচ্ছ না কেন? সৌহার্দ্য বিরক্তিতে কপাল কুঁচকে বাবার দিকে এক পলক তাকিয়ে চেয়ার ছেড়ে উঠতে উঠতে বলল, সেটা সময় হলে দেখা যাবে। আর আমার বউকে নিয়ে তোমার মাথা না ঘামালে চলবে। আমি বুঝে নিব কি করতে হবে ওটাকে। বলেই চলে যেতে নিলে চোখ পড়ল রান্নাঘরের দরজায় দাঁড়ানো রিদির দিকে। সেদিকে তাকিয়ে চিরচেনা সেই গম্ভীর কণ্ঠে বলল,
ইউ ডের ব্যাটারি ১ কাপ কফি দিয়ে যাও ছাদে বলেই কোনো দিকে না তাকিয়ে সোজা চলে গেল। এদিকে সৌহার্দ্যর চোখ অনুসরণ করে তাকাতেই সবার চোখ ছানা পড়া। আরবান খাওয়া মুখে চিবাতে চিবাতে ভুলে গেল বেচারা হাসতে গিয়েও বাপ চাচার ভয়ে কোনো রকমে চেপে গেল। আরহান প্রচুর বিরক্ত হলো নিজের বউকে এমন অদ্ভুত নামে কে ডাকে ভাই তার জানা নেই। সারান চৌধুরী ছেলের যাওয়ার দিকে তাকিয়ে একটা হতাশার নিঃশ্বাস ফেললেন। এই ছেলে তার আল্লাহর কাছে অনেক করে চাওয়া রহমতের ফল। বিয়ের পর থেকে শরীরের কিছু জটিলতার কারণে মা হতে পারছিলেন না। সায়েদা চৌধুরী এক প্রকার আশা ছেড়ে দিয়েছিলেন। বিয়ের প্রায় ৭ বছর পর ছোট ভাই সারবান চৌধুরীর ছেলে আরহান হওয়ার প্রায় ২ বছর পর অপ্রত্যাশিতভাবে জানতে পারেন তারা বাবা-মা হচ্ছেন। তাই তো এই ছেলে ওনার প্রাণ। বেশি ধমকে কথা বললেও বুকটা কেঁপে ওঠে। আর তার ফলাফল হিসেবে এত রাগী আর জেদি। সবার সামনে এমন অনাকাঙ্ক্ষিত মন্তব্যে হৃদির গাল দুটো টকটকে লাল হয়ে উঠল। লজ্জায় তার দৃষ্টি মাটিতে নেমে গেল। বুকের ভেতরটা তখন ধকধক করছে, অথচ করার কিছুই নেই। যাকে বলে বেয়াদব লোকের পাল্লায় পড়া। হৃদি এখন ঠিক সেই পরিস্থিতির শিকার। দীর্ঘশ্বাস চেপে লজ্জা শরম একপাশে সরিয়ে সে দ্রুত রান্নাঘরের দিকে পা বাড়ালো। চুলার ওপর থাকা তরকারিগুলো নামিয়ে দ্রুত হাতে কফির পানি বসালো সে। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখলো অনেক দেরি হয়ে গেছে। তড়িঘড়ি করে কফিটা বানিয়ে সে আমেনা খালার হাতে ধরিয়ে দিয়ে মিনতির সুরে বলল, খালা প্লিজ তুমি ছাদে গিয়ে ওনাকে কফিটা দিয়ে এসো তো। আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে, আমি এখন বেরোচ্ছি বলেই কলেজের উদ্দেশ্যে চলে গেল। ওদিকে খোলা আকাশের নিচে ছাদের রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে সৌহার্দ্য। হাতে ফোন থাকলেও তার চোখ দরজার দিকে, যেন কারোর অপেক্ষায় আছে। কিছুক্ষণ পর যখন আমেনা খালাকে কফির মগ হাতে দেখলো, মুহূর্তেই সৌহার্দ্যর চোখে মুখে একরাশ বিরক্তি ফুটে উঠল। হৃদয়ের জায়গায় অন্য কাউকে দেখতে পেয়ে সে ভ্রু কুঁচকে ফেলল। আমেনা খালা ভয়ে ভয়ে মগটা বাড়িয়ে দিতেই সৌহার্দ্য তীক্ষ্ণ স্বরে বলে উঠল, আপনি কেন? ওই ডেড ব্যাটারিটা কোথায়? সৌহার্দ্যর এমন রূঢ় আচরণে আমেনা খালা কিছুটা থতমত খেয়ে গেলেন। আমতা আমতা করে জিজ্ঞেস করলেন, ডেড ব্যাটারি? কেডা ছোট স্যার? সৌহার্দ্য গম্ভীর মুখে শীতল গলায় জবাব দিল, কেউ না, আপনি যান। কথাটা বলেই সে কফির মগটা টেনে নিয়ে এক চুমুক দিল। তার দৃষ্টি তখন ছাদের রেলিংয়ে ছাপিয়ে বাড়ির মেইন গেটের দিকে। কফির তিক্ততা আর মনের ভেতরের জটিল অনুভূতি সব মিলিয়ে তার মুখটা পাথরের মতো কঠিন হয়ে আছে, যা দেখে বোঝার উপায় নেই মনে কি চলছে। কলেজের করিডোর দিয়ে আপন মনে হেঁটে যাচ্ছিল সুমি। হঠাৎ কারোর সঙ্গে প্রচন্ড ধাক্কা খেয়ে ভারসাম্য হারিয়ে পড়ে যেতেই একজোড়া বলিষ্ঠ হাত আলতো করে তাকে টেনে দাঁড় করালো। সুমি চোখ তুলে তাকাতেই দেখলো সামনে দাঁড়িয়ে আছে এক দীর্ঘদেহী শ্যামবর্ণের সুদর্শন পুরুষ। লোকটির চোখের চাহনি যেন সুমিকে গ্রাস করতে চাইছে। সুমির গা শিউরে উঠল বিরক্তিতে। সুমি মুখ কুঁচকে ঝাঁঝালো কণ্ঠে বলল, জীবনে কখনো মেয়ে মানুষ দেখেননি? এভাবে জাউরার মতো তাকিয়ে আছেন কেন? অসভ্য ব্যাটা ছেলে একটা। সুজন মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। ৩০ বছরের জীবনে যে মানুষটি কোনো নারীর দিকে ফিরেও তাকায়নি, সে কিনা আজ হাঁটুর বয়সী একটা মেয়ের দিকে ভ্যাবলা কান্তের মতো চেয়েছিল। নিজের ওপরেই ভীষণ লজ্জা আর অস্বস্তি ভর করল তার। কৈফিয়ত স্বরে কিছু বলবে তার আগেই সুমি মুখ ঝামটা দিয়ে হনহন করে চলে গেল। সুজন সুমির যাওয়ার পথের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বিড়বিড় করে বলল, কি বেয়াদব মেয়ে বাবা, একটু তাকিয়েছি বলে মনে হলো গায়ে ফোস্কা পড়ে গেল। ঠিক যেন সৌহার্দ্যর মহিলা ভার্সন, পুরো একটা রাগের ড্রাম। ডাক্তার সুজন হায়দার সৌহার্দ্যের সব থেকে কাছের বন্ধু। কলেজ শেষ করে রিদি আজ পাশের এক প্রাইভেট ক্লিনিকে এসেছে। পিরিয়ডের সময় পেটে তীব্র ব্যথাটা গত ২ মাস ধরে অসহ্য পর্যায়ে পৌঁছেছে। সায়েদা চৌধুরীকে জানাতে ওনার পরামর্শে একজন গাইনি বিশেষজ্ঞ কাছে সিরিয়াল নিয়েছিল সে, কিন্তু ডাক্তারের অপারেশন থাকায় বের হতে হতে সন্ধ্যা গড়িয়ে গেল। হাসপাতাল থেকে কিছুটা দূরে হেঁটে এসে রিদি রিকশার জন্য অপেক্ষা করতে লাগলো। রাস্তাটা বেশ নির্জন। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে বিরক্তি যখন তুঙ্গে, ঠিক তখনই একটা কালো গাড়ি এসে তার সামনে ব্রেক কষলো। রিদির ভয়ে বুকটা ধড়ফড় করে উঠল। মাথা তুলে তাকাতে দেখলো গাড়ির ভেতর থেকে বিরক্ত মুখে কেউ একজন তাকিয়ে আছে তার দিকে। রিদি এক পলক তাকিয়েই মুখ ফিরিয়ে নিল। লোকটার মুখটা এমন করে রেখেছে যেন মুখে তিতা করলা গুজে বসে আছে। রিদি পাশ কাটিয়ে দ্রুত হাঁটা দিতেই সৌহার্দ্যর গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো,
এই স্যাসি গার্ল, গাড়িতে ওঠো, রাস্তাটা ভালো না, সন্ধ্যা হয়ে গেছে, আমি পৌঁছে দিচ্ছি। সৌহার্দ্যের কণ্ঠে অধিকারবোধের সুর হৃদির শিরদাঁড়া দিয়ে এক অদ্ভুত শিহরণ বইয়ে দিল। ঠিক তখনই কিছু মনে পড়তে রাগে অভিমানে শরীর কাঁপছে তার। বাসায় নিজের স্ত্রী জীবিত না মৃত সেই খবর নেওয়ার প্রয়োজন নেই, অথচ রাস্তাঘাটে অন্য মেয়ের প্রতি কি অসীম কনসার্ন। কথাটা মাথায় আসতেই রিধি আর নিজেকে সামলাতে পারল না। রাগে অভিমানে দাঁতে দাঁত চেপে বলল, লুচ্চা অসভ্য ডাক্তার, ঘরে বউ রেখে অন্য মেয়ের প্রতি এমন দরদ দেখাতে লজ্জা করে না? রিধির এমন বিস্ফোরক আচরণে সৌহার্দ্যের অভিব্যক্তিতে কোনো পরিবর্তন এলো না, বরং শান্ত গলায় নির্বাক হয়ে বলল, আমার ঘরে বউ আছে, এটা তুমি জানলে কিভাবে? রিধি মুহূর্তেই থমকে গেল। রাগের মাথায় বড় ভুল করে ফেলেছে বুঝতে পেরে ছটফট করে বলল, না জানার কি আছে, আধবুড়ো একটা লোক, ঘরে বউ থাকা তো স্বাভাবিক, বলেই সে আবার হাঁটা শুরু করলো। এবার সৌহার্দ্য রেগে গিয়ে দাঁত চেপে ডাকলো, এই মেয়ে, কানে যাচ্ছে না আমার কথা? রিধি এবার সত্যিই ভয় পেয়ে গেল। যে করেই হোক এই লোকটির গাড়িতে ওঠা যাবে না। সে কঠোর গলায় বলল, আপনি যদি আমাকে আর একবার বিরক্তি করেন, আমি কিন্তু লোক জড়ো করব চিৎকার করে। সৌহার্দ্য কোনো কথা বলল না, শুধু নির্বিকার ভঙ্গিতে একবার তাকালো। রিধি বুঝে ওঠার আগেই সৌহার্দ্য গাড়ি থেকে নেমে এলো। রিধির কোনো আপত্তির তোয়াক্কা না করে তার জামার হাতার এক অংশ আলতো করে টেনে ধরে সোজা গাড়ির দিকে নিয়ে চলল। রিধি কিছু বুঝে ওঠার আগেই তাকে গাড়িতে ছুঁড়ে ফেলার মতো বসিয়ে দরজা আটকে দিল।